নমস্কার। খবরদার কথা নয়। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা শুরুতেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর একটি বক্তৃতা অল্প একটুখানি আপনাদের পড়ে শোনাচ্ছি। এটা বাংলা অংশ। বন্ধু ও সহযোদ্ধারা, আমাদের জীবন থেকে আলো হারিয়ে গেছে এবং সেখানে শুধুই অন্ধকার। আমি ঠিক জানি না আপনাদের কি বলবো, কেমন করে বলবো। আমাদের প্রেমময় নেতাকে, যাকে আমরা বাপু বলে থাকি, আমাদের জাতির পিতা আর নেই। হয়তো এভাবে বলা আমার ভুল হচ্ছে, তবে আমরা আর তাকে দেখতে পাবো না। তাকে আমরা বহুদিন ধরে দেখেছি। আমরা আর উপদেশ কিংবা সান্ত্বনার জন্য তার কাছে ছুটে যাব না, এবং এটি এক ভয়াবহ আঘাত, শুধু আমার জন্যই নয়, এই দেশের লক্ষ লক্ষ মানুষের জন্য। তারিখ 1948, 30শে জানুয়ারি। রাতেই পণ্ডিত জওহরলাল নেহেরু জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণে এই কথাগুলি বলেছিলেন। সময়টা 1948-এর 30শে জানুয়ারির কথা বললাম। বিকেল 5টা 17 মিনিট 30 সেকেন্ড। স্থান বিড়লা হাউসের প্রাঙ্গণ। একটি বেবেট্টা M1934 আধা স্বয়ংক্রিয় পিস্তলের 3টি গুলিতে নিহত হন মহাত্মা গান্ধী। স্বাধীন ভারতবর্ষের প্রথম খুন এবং প্রথম সন্ত্রাসবাদী হামলা জাতির জনককে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেল। আজকে এই নিয়েই আলোচনা করব। আলোচনায় অংশ নেবেন মানবাধিকার কর্মী শ্রী পুরুষোত্তম রায় বর্মন আমার বাঁদিকে বসেছেন। পুরুষোত্তমদা এতদিন পরেও, আজকে 78 বছর বয়সে গান্ধীজি প্রয়াত হয়েছেন বললে ভুল বলা হবে। খুন করা হয়েছিল তাকে, এবং সন্ত্রাসবাদীরাই। এই অবস্থায়, এই মুহূর্তে গান্ধীজির উপস্থিতি আমরা অনেকটাই কল্পনা করতে পারি কতটা প্রয়োজন ছিল, এবং ওই খুনটা খুব জরুরি কি ছিল ওই সময়। প্রথমত আজকে 30শে জানুয়ারি, 1948 সনের 30শে জানুয়ারি অপরাহ্নে বিকেল 5টা 17 সারা দেশের বুকে গভীর দুর্যোগ নেমে এসেছিল। জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিড়লা হাউসে প্রার্থনারত অবস্থায় নাথুরাম গডসে নামক একজন ধর্মান্ধ গুলি করে, পরপর 3টি গুলি করে হত্যা করেছিল। এবং এটা শুধুমাত্র একজন ধর্মান্ধ দুর্বৃত্তের কিংবা খুনির একক প্রয়াস কিংবা একক চিন্তা ভাবনার ফলে হত্যা করা তা নয়। এর পেছনে একটা সুগভীর চক্রান্ত ষড়যন্ত্র ছিল। এবং আমরা এটাও জানি 1948-এর 30শে জানুয়ারির পূর্বেও গান্ধীকে হত্যা করার জন্য বারবার প্রয়াস না, অন্তত 5টি গান্ধীকে হত্যা করার জন্য 5টি প্রচেষ্টা, 5টি অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল। সেগুলো ব্যর্থ হয়েছিল, কিন্তু অবশেষে আততায়ীরা সফল হলো। গান্ধীজিকে খুন করা হলো। ভারতবর্ষের জাতির জনককে স্বাধীন দেশে একদল ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক দুর্বৃত্ত গভীর পরিকল্পনা মাফিক খুন করলো। এটা শুধুমাত্র ব্যক্তি গান্ধীকে খুন করা নয়, এটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আদর্শ, ভারতবর্ষের অন্তরাত্মা, তাকে খুন করা। যে ধর্মনিরপেক্ষতা, ভ্রাতৃত্ব, সৌভ্রাতৃত্ব, ভালোবাসা, প্রজাতান্ত্রিক গণতন্ত্রের মূল ভিত্তি, যার জন্য ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ
গান্ধীজির ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল এবং অন্যরাও ছিল। যেই লক্ষ্য আদর্শ নিয়ে আমরা স্বাধীন দেশ হিসাবে আবির্ভূত হলাম, সাম্প্রদায়িক দুর্যোগের মধ্য দিয়ে, সাম্প্রদায়িক হানাহানির মধ্য দিয়ে, যে না, আমরা ভারতবর্ষে ধর্মের নামে বিভেদের খেলা খেলব না, আমরা একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক আধুনিক প্রজাতান্ত্রিক ভারতবর্ষ গড়ব, যেখানে সাম্প্রদায়িক বিদ্বেষ থাকবে না, যেখানে সংখ্যাগুরুদের আধিপত্য থাকবে না, যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন সবাই মিলে সম অধিকারে বসবাস করবে, মাথা উঁচু করে। এরকম একটি ভারতবর্ষের স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এই স্বপ্নের অন্যতম কারিগর ছিলেন, রূপকার ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। এই স্বপ্নের অন্যতম নায়ক ছিলেন, যার নেতৃত্বে দেশবাসী আসমুদ্র হিমাচল ব্যাপী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিল। এবং যে বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্য দুর্ধর্ষ, অপরাজয়, সে সাতসময় তাদের ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। সেই লড়াইয়ে গান্ধীর একটা বিরাট ভূমিকা ছিল। এর সাথে অন্যরাও ছিলেন, জাতীয়তাবাদী অন্যরা ছিলেন, বিপ্লবীরা ছিলেন, কমিউনিস্টরা ছিলেন, বামপন্থীরা ছিলেন, সোশ্যালিস্টরা ছিল, সবাই ছিল। কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, নারী আন্দোলন, যুবকদের আন্দোলন, প্রজা আন্দোলন, সব যুক্ত হয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এবং স্বাধীনতার স্বপ্নকে সাকার করার জন্য আমরা প্রস্তুত হচ্ছিলাম। এবং গান্ধীজিকে হত্যা করা হলো স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক ধর্মান্ধ শক্তি। তারা গান্ধীজিকে হত্যা করে, কারণ গান্ধীজি ছিল ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, যে ভারতবর্ষ ভালোবাসা ছড়ায়, যে ভারতবর্ষ ঘৃণায় বিশ্বাস করে না, যে ভারতবর্ষ সাম্প্রদায়িক উত্তেজনা আগুন থেকে দূরে থেকে এক সম্প্রীতির উদ্যান করতে চায়, সেই ভারতবর্ষের প্রতীক, সেই ভারতবর্ষের রূপক, তাকে হত্যা করার একটা গভীর ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্র সফল হয়েছিল। এটা ভারতবর্ষকে খুন করা, ভারত আত্মাকে খুন করা। এবং এই যে গান্ধীজিকে খুন করা হলো, স্বাভাবিকভাবেই গান্ধীজিকে যেদিন খুন করা হলো সেটাকে শহীদ দিবস, জাতীয় শহীদ দিবস আমরা প্রতি বছর স্মরণ করি। শুধু গান্ধীজিকে নয়, স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত হাজার হাজার দেশপ্রেমিক মানুষ অংশগ্রহণ করেছেন, কারাবরণ করেছেন, খুন হয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, ফাঁসির কাঠে হাসি মুখে, ফাঁসির গলায় দড়ি গলায় পড়েছেন, মুক্তুর মালা মনে করে, দেশপ্রেমের মালা মনে করে, তাদেরকে আমরা স্মরণ করি। সেই কারণে দিনটি অত্যন্ত উল্লেখযোগ্য। গান্ধী আজও প্রাসঙ্গিক। এই সময়ে গান্ধীজি আরও বেশি প্রাসঙ্গিক, কারণ দুর্ভাগ্য আমাদের জীবনে, আমাদের দেশের ট্রেজেডি, যারা যেই বিচারধারার বিষে বিষাক্ত হয়ে নাথুরাম গডসে গান্ধীজিকে পরিকল্পনা করে খুন করেছিল অন্যদের সাথে ষড়যন্ত্র করে, সেই বিচারধারাকে যারা প্রতিনিধিত্ব করে, তারাই আজকে ভারতবর্ষের রাজনীতির শাসন ক্ষমতায় আছে। সেই কারণে আজকে ভয়াবহ একটা দুর্যোগের মধ্যে দাঁড়িয়ে আমরা গান্ধীজিকে স্মরণ করছি। গান্ধীজির সাহস, গান্ধীজির দুর্জয় সাহস আমাদের দরকার এই মুহূর্তে। প্রসঙ্গক্রমে বলি, 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবেই রাষ্ট্রসংঘ কিন্তু ঘোষণা করেছিলেন। আজকে একটা গুরুত্বপূর্ণ দিনে বারবার জানতে ইচ্ছে করছে যে গান্ধীজির সেই মৃত্যু ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা, এই ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্নচিহ্ন কি সেই দিন থেকে শুরু হয়ে গেল? আমাদের দেশে আমরা যখন স্বাধীনতা আন্দোলন করছিলাম, আমাদের দেশের মধ্যে দুটো শক্তি ছিল, দুটো পরস্পর বিরোধী শক্তি। একটা হলো স্বাধীনতাকামী শক্তি, যারা দেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের নিকট থেকে, শোষণ থেকে, শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার জন্য, পরাধীনতার গ্লানি দূর করার জন্য লড়াই করছিল, এবং সমস্ত ভারতবাসীকে নিয়ে। এটাই তো আধুনিক ভারতবর্ষ। আমাদের দেশের বৈশিষ্ট্য কী? মিলনের, বিবিধের মাঝে ঐক্য। এত বড় উদার দেশ, প্লুরাল দেশ, এখানে বহুত্ববাদী দেশ, বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু কৃষ্টি, বহু ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে আছে। এর মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা ব্রিটিশরা করেছে। আমাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে ব্রিটিশ আমলে, আধুনিক আমলে, কিন্তু আমরা এটাকে অতিক্রম করে একটা জাতি হিসাবে গড়ে উঠছিলাম। সাম্রাজ্য বিরোধী লড়াই, জাতীয় মুক্তি আন্দোলন লড়াই, এই লড়াইয়ে কংগ্রেস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি ছিল। কংগ্রেসের সাথে কমিউনিস্টরা ছিল, অনেকে ছিল। অন্যদিকে আমাদের দেশের আরেকটা শক্তি ছিল ধর্মান্ধ মৌলবাদী শক্তি, যাদের প্রতিনিধিত্ব করতো হিন্দু মহাসভা একদিকে মুসলিম লীগ অন্যদিকে। এই দুটো শক্তি আমাদের স্বাধীনতা আন্দোলনের, জাতীয় মুক্তির আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করেছে।
হিন্দু মহাসভা, পরবর্তী সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা কোনো দিনই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি। কারণ তাদের কাছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের শোষণ থেকে মুক্ত করা দেশকে, এটা বড় লক্ষ্য নয়। তাদের কাছে বড় লক্ষ্য ছিল দেশের মধ্যে হিন্দু রাষ্ট্র কায়েম করা এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষকে তীব্র করা। যে তারা সাংস্কৃতিক জাতীয়তাবাদে বিশ্বাস করে, তথাকথিত সাংস্কৃতিক জাতীয়তাবাদ। আমাদের জাতীয়তাবাদের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের জাতীয়তাবাদ একটা সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ এই দেশের এই ভৌগোলিক অঞ্চলে যারা আছে সবাইকে নিয়ে আমরা ভারতবর্ষ, ভারত একটা জাতি হিসেবে গড়ে উঠেছে। এই যে জাতি হিসেবে গড়ে ওঠা, এই প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়েছে, প্রক্রিয়াটা ম্যাচিউরড করেছে জাতীয় মুক্তি আন্দোলনের মধ্য দিয়ে। এই কারণে মহাত্মা গান্ধীকে বলা হয় জাতির জনক। কারণ এর আগে আমরা খণ্ড খণ্ড ভাগে বিভক্ত ছিলাম। আমাদের ধর্মীয় পরিচয়, জাতপাতের পরিচয়, আমাদের ভাষার বিভেদ, এগুলোকে আমাদের ক্ষেত্রে বিভেদের প্রাচীর তৈরি করছিল। স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবার মূল শত্রু হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ। এবং দেশকে যদি গড়তে হয়, ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং দেশে জমিদারি সামন্তবাদী শোষণ ব্যবস্থা অবসান করে একটি শিল্পোন্নত ভারতবর্ষে গড়ে তুলতে হবে। সেটা করলেই আমরা সবাই এগিয়ে যেতে পারবো। আমাদের মধ্যে কৃত্রিম বিভেদগুলো দূর করতে হবে। এবং আমাদের একটাই বলছি, আমরা ভারতীয়। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, একাত্মবোধ, এইটা তৈরি হয়েছিল জাতীয় মুক্তি আন্দোলনের অংশগ্রহণ করার মধ্য দিয়ে। আমাদের মধ্যে সমস্ত বিভেদ, দূরত্ব, বিদ্বেষ, এগুলো দূর হয়ে যাচ্ছিল। সেই অংশের প্রতিনিধিত্ব করছিল মহাত্মা গান্ধী অন্যরা। এর বিপরীত অংশ, তাদের কাছে জাতীয়তাবাদ হচ্ছে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারাই একমাত্র ভারতবর্ষের আদিবাসী, বাকিরা এই দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তাদের কোনো অধিকার নেই। এবং আমাদের দেশের মানুষ, আমাদের মূল শত্রু দলমত নির্বিশেষে, ধর্ম, জাতি, বর্ণ, ভাষা নির্বিশেষে আমাদের সবার মূল শত্রু হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং দেশের মধ্যে শোষণ ব্যবস্থা। আর তাদের কাছে এই যে উগ্র জাতীয়তাবাদী, ধর্মীয় জাতীয়তাবাদী শক্তি, যাদের প্রতিনিধিত্ব করছে মুসলিম লীগ, হিন্দু মহাসভা, RSS, তাদের কাছে মূল শত্রু হচ্ছে হিন্দু মহাসভা, RSS-এর কাছে মুসলিমরা। তারা বলছে যে আমরা তো ব্রিটিশরা আমাদের পরাধীন করেন, আমরা 700-1300 বছর ধরে পরাধীন ছিলাম। এবং সেই কারণে তারা স্বাধীনতা আন্দোলন অংশগ্রহণ করেনি। দুটো পারস্পরিক শক্তির মধ্যে দ্বন্দ্ব ছিল। এবং স্বাধীনতার পর যখন গান্ধী স্বাধীনতার প্রাক্কালে দেশভাগকে কেন্দ্র করে পাঞ্জাবে, বাংলাদেশে, অবিভক্ত বাংলায়, বিহারে উগ্র সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছিল, তখন তার মধ্যে দাঁড়িয়ে গান্ধীজি জাস্ট লাইক ওয়ান ম্যান আর্মি, উনি ভালোবাসার পক্ষে, উনি সম্প্রীতির পক্ষে, উনি ভ্রাতৃত্বের পক্ষে দাঁড়িয়েছিলেন। সেই কারণে গান্ধীকে অনেকে বলছে আধুনিক যিশু। এই কথাটার মধ্যে আলংকারিক বাগাড়ম্বর নেই। আক্ষরিক অর্থেই ওই সময়, যখন একটা সময় আমাদের দেশে হিংসার একটা ঘূর্ণি তৈরি হয়েছিল, সাম্প্রদায়িক হিংসার ঘূর্ণি, এর মধ্যে হিন্দু মুসলমান উভয় অংশের মানুষ, নিরীহ মানুষের প্রাণ যাচ্ছিল এবং সাম্প্রদায়িক শক্তিগুলো মানুষের প্রাণ নিয়ে রক্তের হোলি খেলছিল, তখন কিন্তু গান্ধী তার সেই লাঠি নিয়ে 75 বছর, 80 বছরের বৃদ্ধ ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়েছিলেন শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে, সংখ্যালঘুদের অধিকারের পক্ষে। এটাকে কোনোভাবেই মানতে পারছিল না উগ্র সাম্প্রদায়িক ধর্মীয় মৌলবাদী শক্তি। তারা গান্ধীকে খুন করেছিল। তারা ভেবেছিল গান্ধীকে খুন করে তারা ভারতবর্ষকে ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে পারবে, তারা প্রজাতান্ত্রিক ভারতবর্ষের যে চরিত্রটাকে পাল্টে দেবে। তারা সেই প্রচেষ্টা সফল হয়নি। আমরা লড়াই করেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে 90-এর দশক থেকে তারা আবার নতুন করে, নতুন উদ্যমে, নতুন পরিকল্পনায়, নতুন ষড়যন্ত্র করে তারা এগিয়েছে। মসজিদ, রাম মন্দির, বাবরি মসজিদ বিদ্রোহকে কেন্দ্র করে তারা 14তে ক্ষমতা এসেছে। এখন 24-এ দাঁড়িয়ে তারা দেশকে প্রায় একটি ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চাইছে এবং তারা আজকে ক্ষমতায় আছেন। এটি হচ্ছে সবচেয়ে বিপজ্জনক, ভয়াবহ দিক। গান্ধীর উপস্থিতিতে এই মুহূর্তে 24-এ আমরা যদি হাইপোথেটিক্যাল চিন্তা করি, গান্ধীজি জীবিত আছেন, এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে ধর্মীয় মানসিক অবস্থার উপর ভিত্তি করে বা ধর্মীয় কারণে ধর্মভিত্তিক কোনো রাষ্ট্র গঠনের পরিকল্পনা কি সফল হতো? এখনও সফল হয়নি, বা হবেও কিনা তা নেই। কেউ কেউ তো বলছেন হতে পারে। গান্ধীজি থাকলে, যদি আমি ধরে নেই গান্ধীজি থাকলে এটা হতো না। গান্ধীজির মতো নেতা থাকলে আজকে সাম্প্রদায়িক ভারত পাকিস্তান ভাগ হলো কেন? তার অনেকগুলো কারণ ছিল। গান্ধীজি মনে প্রাণে ভারত পাকিস্তান ভাগ চাননি।
কিন্তু পরবর্তী সময়ে ঘটনার প্রবাহ আমাদেরকে অনিবার্যভাবে দেশভাগের দিকে নিয়ে গেছে। এর জন্য একদিকে মুসলিম লীগ দায়ী, অন্যদিকে হিন্দু মহাসভা দায়ী। দুই সাম্প্রদায়িক শক্তি, মুসলিম মৌলবাদী শক্তি মুসলিম লীগ আর হিন্দু মহাসভা, এর পেছনে RSS, এই দুটো সাম্প্রদায়িক শক্তি আমাদের দেশভাগের জন্য দায়ী। এবং তৎকালীন সময়ে বামপন্থী শ্রমিক কৃষক আন্দোলন আরও বেশি নির্ধারক ভূমিকা নিতে পারেনি। সব মিলিয়ে দেশভাগ হয়েছে, কিন্তু তবুও গান্ধীজি এর মধ্যে দাঁড়িয়ে নোয়াখালী ছুটে গেছেন, বিরলা বেলাঘাটাতে অনশন করেছেন, বিরলা হাউসে, দিল্লিতে গেছেন, পাঞ্জাবে গেছেন। গান্ধী অনেক কিছু করার চেষ্টা করেছিলেন এবং এর মধ্যে দাঁড়িয়েও। এবং গান্ধীজি আজকে বেঁচে থাকলে আমার মনে হয় সাম্প্রদায়িক শক্তি এত সহজে এতটা বাজিবাদ করতে পারতো না। এই জায়গায় দাঁড়িয়ে একটা মানে স্বাভাবিক প্রশ্ন যেটা আসছে, 48-এ গান্ধীজি মারা গেলেন, খুন হলেন। 48-এর পর থেকে এত বছর ভারতবর্ষ এগিয়ে গিয়েছে, নানা টালমাটালের মধ্যেও পড়েছে, বাংলাদেশ নতুন করে বাংলাদেশ হয়েছে। সব কিছুর মাঝে আমরা এখন কি একজন গান্ধীজিকে অনুভব করি? অবশ্যই। আর একটা কথা কি, গান্ধীর আদর্শ, গান্ধীকে আমাদের এখন বড় প্রয়োজন আমি মনে করি। দেখুন, আপনার মনে আছে 2রা অক্টোবর গান্ধীর জন্মদিনের দিন আমরা একটা আলোচনা করেছিলাম। সেখানে আমি গান্ধী সম্পর্কে আমার অনুভূতি, আমার অভিজ্ঞতা বলছিলাম। আমরা গান্ধীজির অনেক সমালোচনা করি বিভিন্ন কারণে। স্বাধীনতা আন্দোলন গান্ধীজির নেতৃত্বে আপোষের প্রশ্ন আছে, অনেক কিছু আছে, এই নিয়ে সমালোচনা আলোচনা হতেই পারে। একজন মহাপুরুষ কিংবা একজন জাতির নেতা, তাকে মূল্যায়ন করলে তার সব বিষয়ে আমি একমত নাও হতে পারি। কিন্তু গান্ধীজির যে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে গান্ধীজির দৃঢ়তা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা এবং গান্ধীজির সাহস, এটা তো অতুলনীয়। এবং এই জন্য গান্ধীজিকে আমি মনে প্রাণে শ্রদ্ধা করি এবং গান্ধীজিকে প্রয়োজন। গান্ধীজিকে আমাদের এখনও প্রয়োজন। গান্ধীজির থেকে এখনও আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। গান্ধীজি প্রথম যিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে দেশের মানুষকে যুক্ত করেছিলেন। গান্ধীর পূর্বে আমাদের জাতীয় কংগ্রেস ছিল দরখাস্ত লেখা, সাম্প্রদায়িক হওয়ার জন্যই পেরেছিলেন। নিশ্চয়ই। গান্ধীজি কিন্তু মনে প্রাণে ধার্মিক ছিলেন। একদম। গান্ধীজি কিন্তু মনে প্রাণে ধার্মিক ছিলেন। গান্ধীজি মনে প্রাণে ধার্মিক ছিলেন। গান্ধীজি হিন্দু ধর্মের হিন্দু গীতা, বাইবেল, কোরআন, এগুলো গান্ধীজি সবসময় পড়তেন। গান্ধীজি একজন গোড়া হিন্দু। কিন্তু গান্ধীজির গোড়া হিন্দুত্ব গান্ধীকে অন্য ধর্মকে ঘৃণা করতে শেখায়নি। এটাই হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের মানুষ ধার্মিক, অনেক মানুষ, কিন্তু তার ধর্ম তাকে অন্যকে ঘৃণা করতে শেখায়নি। গান্ধীজি রামকে নিয়ে রাজনীতি করেননি। গান্ধীজি যখন খুন হলেন, গান্ধীজির মুখ থেকে যে শেষ বাক্য দুটো বেরিয়েছে, হে রাম, এটা নিয়ে বিতর্ক হচ্ছে এখন। হে রাম আদৌ বলেছিলেন কি? আমরা জানি বলেছিলেন হে রাম, এই নিয়ে আমি বিতর্ক পাইনি। গান্ধীজি কিন্তু রামকে ভালোবাসতেন। একটা গান্ধীজির তো ভজনও আছে, সবসময় এই রামের নামে ভজনটা করতেন, রামধনু ভজন করতেন। এবং এই গান্ধীজি কিন্তু রামকে ভালোবাসতেন। রঘুপতি রাঘব রাজা রাম, এইটা পড়তেন, আরো ভজন করতেন। কিন্তু গান্ধীজি কখনো ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার করেন। এবং গান্ধীজির মূল কথা ছিল, সব ধর্মেরই মূল লক্ষ্য হচ্ছে সদাচার, প্রেম, ভালোবাসা। এবং গান্ধীজি কিন্তু কোনো মন্দিরে যেতেন না। গান্ধীজি ধার্মিক ছিলেন। গান্ধীজিকে রাজনীতির জন্য মন্দিরে গিয়ে মাথা নত করতে হয়নি। গান্ধীজি সর্বধর্ম প্রার্থনা সভা করতেন। গান্ধীজি সর্বধর্ম প্রার্থনা সভা করতে শুধুমাত্র স্বাধীনতা আন্দোলনের সময় একটিমাত্র মন্দিরে গান্ধীজি গিয়েছিলেন, যখন সেই মন্দিরের কর্তৃপক্ষ মন্দিরের দরজা দলিতদের জন্য, অস্পৃশ্যদের জন্য খুলতে রাজি হয়েছিলেন, তখনই গান্ধীজি একমাত্র সেই মন্দিরটি পরিদর্শন করতে গেছেন। গান্ধীজি অন্য কোনো মন্দিরে যাননি কোনোদিনও। গান্ধীজি যারা জীবনীকার, আমিও গান্ধীজির জীবনী অনেকগুলো পড়েছি, কোথাও গান্ধীজি মন্দিরে যাননি। গান্ধীজিকে রাম মন্দির উদ্বোধন হলে গান্ধীজি যেতেন না। গান্ধীজি বলতেন, আমার রাম আমার অন্তরে আছে, আমার রাম রহিম আমার অন্তরে আছে। পুরুষোত্তমরা একটা জায়গায় ওই আপনি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম ঈশ্বরে ওয়াল্লা তেরে নাম সবকো সম্মতি দে ভগবান। এই যে ঈশ্বরে ওয়াল্লা, এই জায়গাটা চেঞ্জ করে দিয়েছে। এটাই তো গান্ধী। এই কারণেই এই মুহূর্তে এটা চেঞ্জ আছে, এই জায়গাটাকে করে না, বলো না, এই মুহূর্তে এই জন্য গান্ধী
এই আজকে গান্ধীজি আমাদের এখন সবচেয়ে বড় দরকার, আমাদের দেশকে হাজার বছর পিছিয়ে নেওয়ার চেষ্টা, এটা ভারতকে ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চাইছে এবং ধর্মীয় মৌলবাদী শক্তি। অথচ আমাদের অভিজ্ঞতা আছে ধর্মীয় রাষ্ট্র হিসেবে পাকিস্তানের কি অবস্থা, পাকিস্তানের কি অবস্থা, অন্যান্য ধর্মীয় রাষ্ট্র হলে গণতন্ত্র থাকবে না, পরিস্থিতি ধর্মীয় রাষ্ট্র হলে সমাধিকার থাকবে না, ধর্মীয় রাষ্ট্র হলে মতাধিকার থাকবে না, ধর্মীয় রাষ্ট্র তো 1000 বছর পিছিয়ে দেওয়া। এবং আর একটা কথা বলি, এটা অনেকেই বলে না, সর্দার বল্লভভাই প্যাটেল নিয়ে অনেকে এখন দেখছি বিজেপি বল্লভভাই প্যাটেলকে যদি পারেন বিজেপির নেতা বানিয়ে দিচ্ছেন, কিন্তু এটা তো ঘটনা। গান্ধী হত্যার পর বল্লভভাই প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, বল্লভভাই প্যাটেলই আরএসএসকে নিষিদ্ধ করেছিল, লাড্ডু বিতরণ হয়েছে বলে উনি নিজে এবং চিঠিতে পরবর্তী উল্লেখ সময়ে আরএসএস এর নেতারা মুচলেখা দিয়েছিলেন যে আমরা আর কোনোদিন ধ্বংসাত্মক কাজে লিপ্ত থাকবো না, আমরা একটি সামাজিক সংগঠন হিসেবে কাজ করব। সেই মুচলেখার ভিত্তিতে পরবর্তী সময়ে আরএসএস থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। এবং গান্ধী হত্যার পর আপনার সর্দার বল্লভভাই প্যাটেল শ্যামাপ্রসাদ মুখার্জিকে লিখেছিল অন রেকর্ড, হিন্দু মহাসভার একটি চরম প্রতিক্রিয়াশীল অংশ গান্ধী হত্যার সাথে ষড়যন্ত্রের সাথে যুক্ত। এটা আমার কথা নয়, সর্দার বল্লভভাই প্যাটেল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আপনার চিঠি লিখছেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে যে হিন্দু মহাসভার একটি অংশ গান্ধী হত্যার সাথে যুক্ত। এই 1948-এর 18ই জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জিকে সর্দার বল্লভভাই প্যাটেল লেখেন, হ্যাঁ, কোনো সন্দেহ নেই গান্ধী হত্যার ষড়যন্ত্রে হিন্দু মহাসভার চরম অংশ জড়িত। আরএসএসের কার্যকলাপ সরকার ও রাজ্যের অস্তিত্বের জন্য স্পষ্টতই বিপদ, এটা তো বলেছেন। তো এগুলো তো এখন বলা হয় না, এগুলো তো আমরা এখনও বলি না, এগুলোকে এই ইতিহাসকে চাপা দেওয়া হচ্ছে। প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্নের প্রথম অংশটা যদি এরকম হয় যে ভারত বা গান্ধীজির যে আন্দোলন, এই আন্দোলন ধর্মনিরপেক্ষতাকে নিয়েই শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল, আমাদের স্বাধীনতা আন্দোলন ধর্মনিরপেক্ষতা, এটাই কি আমাদের স্বাধীনতাকে ত্বরান্বিত করলো? অবশ্যই। ব্রিটিশরা ভেবেছিল ডিভাইড অ্যান্ড রুল, ভারতবর্ষ হিন্দু মুসলমান যুদ্ধ লাগিয়ে দাও, এই ভারতবাসী ধর্মের ভিত্তিতে বিভক্ত, এখানে কোনোদিন তারা একত্রিত হতে পারবে না, নিজেদের মধ্যে লড়াই করবে, আমাদের বিরুদ্ধে তারা লড়াইয়ে ঐক্যবদ্ধ হবে না। আমরা সংখ্যালঘুদের বলেছিলাম, আমাদের দেশবাসী আমরা সবাই, যে আমরা এমন একটি রাষ্ট্র করব যে রাষ্ট্রে সংখ্যাগুরু ধর্মীয় আধিপত্য থাকবে না। ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষে দেশের 80% কিংবা 70% লোক হিন্দু হলো, এই দেশ হিন্দুর হবে না, এই দেশ হবে একটা আধুনিক দেশ, এই দেশে ধর্মের সাথে রাষ্ট্রের কোনো যোগ থাকবে না, ধর্ম ব্যক্তিগত পরিসরে থাকবে, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের ধর্ম হচ্ছে প্রজা কল্যাণ, নাগরিক অধিকার রক্ষা করা। এখানে সংখ্যালঘুরা মর্যাদা নিয়ে তার সংস্কৃতি কৃষ্টি নিয়ে বাঁচবে। গান্ধীজি দেশভাগ পরবর্তী সময়ে এই সংখ্যালঘুদের অধিকারের পক্ষে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, সেজন্যই ধর্মান্ধ মৌলবাদী শক্তি গান্ধীজিকে খুন করেছিল। এখানে একটা কথা স্বীকার করেই নিতে হবে আমাদের, এই কারণে যে 15ই আগস্টের স্বাধীনতা উৎসবের পতাকা উত্তোলনের সময় গান্ধীজি অনশনে ছিলেন। গান্ধীজি বেলাঘাটাতে, এবং অনশন ঠিক না হলেও এটা সেদিন গান্ধীজি উপবাস, এবং গান্ধীজি বেলাঘাটাতে অনশন করছিল। কলকাতাতে দাঙ্গা হয়েছিল, ভয়ঙ্কর দাঙ্গা। গান্ধীজি 78 বছর বয়সী বৃদ্ধ অনশন করছেন, আমরণ অনশন। গান্ধীজির অনশনের এমন প্রভাব পড়লো, সমস্ত দাঙ্গাবাজরা দলে দলে এসে সমস্ত অস্ত্র গান্ধীর পায়ে দিয়ে অজুরে কাঁদলো। একটি মানুষ অনশনের মধ্য দিয়ে কলকাতাকে শান্ত করলেন, কলকাতাতে হত্যালীলা বন্ধ করলেন। গান্ধীজি নোয়াখালীতে চলে গেলেন, নোয়াখালী থেকে দাঁড়ালেন, দিল্লি থেকে গান্ধী দাঁড়ালেন হত্যার বিরুদ্ধে। সেটা উন্মত্ত সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদী শক্তির চক্ষুশূল ছিল। তারা গান্ধীজিকে খুন করেছে, ব্যক্তি গান্ধীকে না, তারা একটা বিচারধারাকে, আমাদের দেশে সাংবিধানিক বিচারধারা, আমাদের প্রজাতান্ত্রিক আধুনিক বিচারধারাকে তারা ধ্বংস করার, খুন করার চেষ্টা করেছিল গান্ধীজিকে হত্যা করে। আজকে গত 74, 75, 76 বছরে তারা আজকে দুর্ভাগ্য, তারা আমাদের দেশের ক্ষমতায় বসে আছে এবং তারা আজকে সমস্ত দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে। এই আমার এই লাস্ট কোশ্চেনের শেষ অংশটা ছিল এরকম যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে, ভারতবর্ষের এই মুহূর্তে যা চলছে বা যেরকম বিতর্ক চলছে সব কিছু নিয়ে, এই মুহূর্তে আমরা
কি একজন গান্ধীজিকে অনুভব করি, বা এক্ষুনি কি কাউকে দেখছেন যে এগিয়ে আসার মতো কোনো মানুষ আমি আছে একটা কথা ভারতবর্ষে যে আমি একটা এগিয়ে কথা বিশ্বাস করি, গান্ধীজি তো একটা সময়ের ফসল, সবাই গান্ধী হয় না। গান্ধী হওয়ার মতো যুগ যুগ দরকার, গান্ধী আমরা পাবো না। কিন্তু আমরা সাধারণ ভারতবাসীরা, আমরা যদি গান্ধীর সাহসের ছিটে ফোঁটা নিজেদের মধ্যে অর্জন করতে পারি, আমরা যদি মাথা উঁচু করে শক্ত বজ্র মুষ্টি নিয়ে দাঁড়াতে পারি, তবেই আমরা দেশকে রক্ষা করতে পারবো। আমাদের ক্ষমতার দিকে প্রত্যেককে না তাকিয়ে। আমাদের প্রত্যেককে গান্ধী হতে হবে। ক্ষমতার দিকে এবং না তাকিয়ে। একটা কথা জানেন, স্বাধীনতার সময় সতীনাথ ভাদুরীর ঢোড়াই চরিত মানুষ পড়েছেন তো, হ্যাঁ হ্যাঁ এবং ওই যে এটোয়ার গান্ধী, দেশে এবং প্রচুর গান্ধী ছিল, ঠিক। এবং যারাই মানুষ তাদের গান্ধী বড় মনে করতো, যারা সৎ সাহস নিয়ে দাঁড়িয়েছে, হাজার হাজার গান্ধী, গান্ধী একা নয়। এটাও ভুল বলা হবে যদি আমরা মনে করি 78 বছরের মানুষটি হাঁটুর উপর কাপড়, হাঁটুর উপর ধুতি, সারা গা খালি, নেকেট ফকির, লাঠি নিয়ে হাঁটছেন, একা সব করছেন, তা নয়। গান্ধীজির আদর্শে, জাতীয় মুক্তি আন্দোলনের আদর্শে লক্ষ লক্ষ ভারতবাসী, তাদের মধ্যে একটা বিদ্যুৎ শক্তি সঞ্চিত হয়েছিল। সেই কারণেই দেখবেন ঢোড়াইচুরিত মানুষ পড়েন, সেই বিহারের পাড়াগ্রামের মানুষের নিজেকে গান্ধী ভাবছে, গান্ধী মহারাজ, বা কেউ সততার সঙ্গে কাজ করলে তাকে গান্ধী, গান্ধীর সঙ্গে, লক্ষ লক্ষ গান্ধী নীতি দেন। আমি মনে করি, দেখুন এখন আমরা গান্ধীকে ফিরে পাবো না, জওহরলাল নেহরু এখন আমাদের মধ্যে আসবে না, কিংবা সুভাষচন্দ্র বসু আমাদের মধ্যে আসবে না, কিংবা অন্যরা আমাদের মধ্যে আসবে না, কিংবা ভগৎ সিং আসবে না, কিন্তু আমাদের প্রত্যেককে তাদের সাহস অর্জন করে, মাথা উঁচু করে সাম্প্রদায়িক মৌলবাদী ধর্মান্ধ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমি একজন ব্যক্তিগতভাবে গান্ধীর সব বিচারধারার সাথে একমত না হলো, গান্ধীর সাহস, তার আত্মত্যাগ, তার সততা, এটাকে আমি শ্রদ্ধা করি। এবং আমি মনে করি আমরা সবাই গান্ধী হতে পারি, কিছুটাও হলে হতে পারি, আমরা সবাই গান্ধী হতে পারবো না, কিন্তু গান্ধীর সাহসটা যেন কিছুটা অর্জন করতে পারি, তবে আমাদের পক্ষে এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করা সম্ভব। আসলে গান্ধী অর্থটা পুরুষোত্তমটা বলতে চাইছেন একজন সৎ নির্ভীক মানুষ, তিনি হচ্ছেন গান্ধী, যেই মানুষ ভালোবাসা ছড়ায়। অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে এই ধরনের একজন নির্ভীক, ভালোবাসা ছড়ান এবং সাহসী একজন মানুষের প্রয়োজন, যাকে আমরা গান্ধী বলেই ধরে নেব। আজকে এইটুকুই থাক। আজকের অনুষ্ঠান শেষ করছি মহাত্মা গান্ধীকে আবার স্মরণ করে এবং তাকে প্রণাম জানিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।